সেই দিন গাঙ্গুলিবাবুর কাছে দীপঙ্কর তার স্ত্রীর রোগের সমস্ত বৃত্তান্ত জানতে চেয়েছিল, কিন্তু হঠাৎই খবর এলো রবিনসন সাহেব অফিসে ফিরে এসেছেন, আর সঙ্গে সঙ্গেই জুতোজোড়া পায়ে দিয়ে তাড়াতাড়ি উঠে পড়ল আর গাঙ্গুলিবাবুকে বলল, বাকিটা পরে শুনে নেব। আর হ্যাঁ, কিভাবে আপনার স্ত্রী সারল সেটা অবশ্যই আমাকে জানাবেন, কারণ এই ওষুধের তার খুব প্রয়োজন। কিসের প্রয়োজন? হ্যাঁ, ওই যে লক্ষ্মীদির স্বামী, হঠাৎই সে পাগল হয়ে উঠেছে, তাকে সারানো খুবই প্রয়োজন। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন, তারপর কি হলো শুনে নি। সাহেবের ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলে রবিনসন সাহেবের মুখে হাসি। দীপঙ্কর সামনে গিয়ে দাঁড়াতেও যেন সাহেবের কোনো চৈতন্য হলো না, তেমনি দীপঙ্করের দিকে চেয়ে হাসতে লাগলো, একরকম দুর্বোধ্য অব্যক্ত হাসি। হঠাৎ যেন সচেতন হয়ে উঠল সাহেব, নড়ে বসল। বলে, আমি তোমাকে ডেকে পাঠিয়েছিলুম না? দীপঙ্কর বললে, ইয়েস স্যার। কী জন্য বলো তো? হোয়াই? রবিনসন সাহেবের এইরকমই অদ্ভুত কাণ্ড, কি বলতে ডেকেছিলেন ভুলে গেছেন। দীপঙ্কর জিজ্ঞেস করলে, জাপান ট্রাফিকের পিরিয়ডিক্যাল স্টেটমেন্ট স্যার। নো নো, নট দ্যাট। এই বলে সাহেব ভাবতে লাগলো মাথায় টোকা দিতে দিতে। দীপঙ্কর দাঁড়িয়েই আছে। হঠাৎ জিমির দিকে চোখ পড়তে সাহেব বললে, জানো সেন, জিমি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ডগ। জিমির খুব বুদ্ধি। আজকে কি করেছে জানো? দীপঙ্কর দাঁড়িয়ে শুনতে লাগলো। সাহেব বললে, আজকে মিসেস ঘুম থেকে উঠতে দেরি করেছে। আর্লি মর্নিং 6টার সময় রোজ ওঠে মিসেস। এদিকে জিমির ঠিক খেয়াল আছে। উড ইউ বিলিভ, জিমি মিসেসের ঘরের দরজায় গিয়ে নক করেছে, ধাক্কা দিচ্ছে। জিমির বুদ্ধি দেখে যে দীপঙ্করও অবাক হয়ে গেছে তা বোঝবার জন্য দীপঙ্কর জিমির দিকে একটু চেয়ে হাসল। জিমি বোধহয় বুঝতে পারলে যে তাকে নিয়ে কথা হচ্ছে। মুখটা দীপঙ্করের দিকে তুলে ল্যাজটা একটু নেড়ে দিলে। সাহেব বললে, ভেরি ইন্টেলিজেন্ট, বুঝলে সেন। ইফ মোর ইন্টেলিজেন্ট দ্য দিজ অফিস ক্লার্ক। এই বলে সাহেব গড়গড় করে জিমির আরও গুণপনার কথা সবিস্তারে বলতে লাগল। কবে একদিন ছোট্ট একটুকু বাচ্চা বয়সে বাড়িতে এসেছিল, তারপর থেকে ঘরের ছেলের মতোই হয়ে গেছে। সাহেব আর মেম সাহেব সারা দিন জিমিজিমি করেই অস্থির। একদিন শরীর খারাপ হলে, একদিন জিমির অরুচি হলে, সিএমও থেকে হসপিটালের কম্পাউন্ডার পর্যন্ত তটস্থ হয়ে ওঠে। জিমির জন্য কোথায় মাংস, কোথায় স্যুপ, কোথায় বিকেট, সব দিকে নজর দিতে হয় মেম সাহেবকে। জিমি হট ওয়াটার খাবে না, জানো। জিমি রেফ্রিজারেটেড ওয়াটার চাই। স্টু খাবে, বেকন খাবে, হ্যাম, পরিজ সব খাবে, কিন্তু রাইস মুখে দেবে না। এমন ডগ দেখেছো তুমি সে? দীপঙ্কর দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল। এর জন্য সাহেব ডেকেছিল নাকি তাকে? এই জিমির কথা শোনাতেই ডেকে পাঠিয়েছিল সাহেব চাপরাশি দিয়ে? আশ্চর্য খেয়ালি সাহেব। পরে অনেকবার রবিনসন সাহেবের কথা মনে পড়ায় দীপঙ্করের দীর্ঘ নিঃশ্বাস পড়েছে। হোক না ইউরোপিয়ান, হোক ফরেনার, হোক ব্রিটিশ, কিন্তু অমন লোক যেন হয় না। ভালো লোক কি নেই ব্রিটিশারদের মধ্যে? তা আছে বই কি। রবিনসন সাহেবই তো তার প্রমাণ। অতখানি বিশ্বাস, অতখানি ভালোবাসা আর কজনের কাছেই বা পেয়েছে দীপঙ্কর? প্রাণমথবাবু? তা প্রাণমথবাবু তার উপকার করেছেন, চ্যারিটি করেছেন। গরিবদের ওপর তার কর্তব্যবোধ থেকে তিনি সাহায্য করেছেন দীপঙ্করকে। কিন্তু রবিনসন সাহেব তো তা নয়। রবিনসন সাহেব তো ইন্ডিয়ার প্রভাটি দেখতেই পাননি। সাহেব প্রভাটি টলারেট করবেন না।
জিমির ক্লিনারকে 10 চিপস দিত সাহেব। পৃথিবীতে গরিব কেন থাকবে? সে যত ছোটই কাজ করুক, হি মাস্ট বি ফেড। তাকে খেতে দেওয়া চায়। কুকুরের সেবা করছে বলে কি সে কম খাবে নাকি? তারও কি বাঁচবার অধিকার নেই? দৈত্যকুলে হঠাৎ যেন এক প্রহ্লাদ এসে জুটে গিয়েছিল, যেন পেডি, বাজ, টেগার্ড, সিমসনদের দলের ভেতর হঠাৎ একজন ডেভিড হেয়ার ফুল করে ঢুকে পড়েছিল। আর আসবি তো আয় একেবারে এই জায়গায়, এই রেলের আপিসে। তারপর হঠাৎ যেন সাহেবের আসল কথাটা মনে পড়ে গেছে, বলে, হ্যাঁ হ্যাঁ, যে কথাটা বলতে তোমাকে ডেকেছিলুম। তুমি আপিসে কি কাজ করো? প্রশ্নটা শুনে প্রথমে অবাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। বলে, আমি ক্লার্ক স্যার, জাপান ট্রাফিকের কাজ করি। আই সি, আর ইউ গ্র্যাজুয়েট? ইয়েস স্যার। সাহেব খানিক্ষণ কি যেন ভাবলে, তারপর বললে, তা তুমি শেপ ওয়াকিং এক্সামিনেশনটা দাও না কেন? শেপ ওয়াকিং আর ইয়ার্ড। দীপঙ্কর বললে, আপনি যদি পারমিশন দেন দিতে পারি। ইয়েস, ডু ইট। আমি ডিটিআই নিচ্ছি। ইউ মে বি এ ক্যান্ডিডেট। কথাটা বলে জিমির দিকে চাইলে সাহেব। বললে, জানো, হোয়াট অ্যান ইন্টেলিজেন্ট ডগ। আমি ওকেই ডিটিআই করে দিতুম, বাট আনফর্চুনেটলি জিমি ইজ এ ডগ, দো হি ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান দোজ অফিস ক্লার্ক। কি কথা বলতে গিয়ে কি কথা বলে ফেললে সাহেব। দীপঙ্কর বললে, আমি পরীক্ষা দেব স্যার। হ্যাঁ দাও, আই উইল হেল্প ইউ। এই বলে সাহেব নিজের কাজে মন দিতে যাচ্ছিল। দীপঙ্করও ঘর থেকে চলে আসছিল। হঠাৎই কথাটা মনে পড়ে গেল। বলে, স্যার, একটা অনুরোধ আছে আপনার কাছে। বলো। দীপঙ্কর বললে, আমার এক আত্মীয়র ভীষণ বিপদ হয়েছে স্যার। তার হাজব্যান্ড হঠাৎ পাগল হয়ে গেছে। তার জন্য আমি একটা ফেভার চাই আপনার কাছে। তিনি রেলওয়ের এনলিস্টেড ক্যান্ডিডেট। তার একটা কাজ যদি আপনি করে দেন স্যার, মাত্র 3,000 টাকার কাজ। সাহেব জিজ্ঞেস করলে, কি কাজ? দীপঙ্কর যতটুকু জানে সমস্তই বললে। বড় বড় কন্ট্রাক্টর অবশ্য অনেকেই লিস্টে আছে, কিন্তু ইনি তাদের মতো নন। ছোট ছোট অর্ডার সাপ্লাই এনার কাজ। অত্যন্ত দুরবস্থা এদের। বেঙ্গলি নয়, মহারাষ্ট্রিয়ান। ট্রেড ডিপটেশনের জন্য এদের অফিস উঠে গেছে। একটা সামান্য ছোট বাড়ি ভাড়া করে কলকাতার বাইরে ঢাকুরিয়ায় থাকেন, গড়িয়াহাটা লেভেল ক্রসিংয়ের কাছে। আমার নিজের দিদি নেই, কিন্তু এ আমার নিজের দিদির চেয়েও নিজের। ছোটবেলা থেকেই এক বাড়িতে একসঙ্গে পাশাপাশি বাস করেছি। এর কষ্ট আমার নিজের কষ্ট, এর দুঃখ আমার নিজেরই দুঃখ। আমি নিজে গিয়ে এদের দুঃখ কষ্ট দেখে এসেছি। আমার যদি ক্ষমতা থাকতো, এদের আমি টাকা দিয়ে সাহায্য করতাম। এরকমই নিয়ে বিনিয়ে অনেক কথা বলে গেল দীপঙ্কর, সাহেবের দয়া উদ্রেক করবার জন্য। যা কিছু বলার দরকার সবই বললে। সাহেব জিজ্ঞেস করলে, এরা টেন্ডার পাঠিয়েছে? দীপঙ্কর বললে, সেসব আমি জানি না স্যার, ভদ্রলোক আজকেই আসবেন। সাহেব বললে, অল রাইট, আমার কাছে তাকে নিয়ে এসো। আই শ্যাল সি ডু ইট। দীপঙ্কর আরও একটু করুণ করে বলতে যাচ্ছিল ব্যাপারটা। সাহেব বললে, আর বলতে হবে না সেন, আই উইল ডু ইট ফর ইউ। দীপঙ্কর সাহেবকে ধন্যবাদ দিয়ে বাইরে চলে এলো। বাইরে এসেই একবার চারিদিকটা দেখে নিলে। অনন্তবাবু হয়তো এসে অপেক্ষা করছে। ওইদিকের করিডোর থেকে এই দিকের করিডোরটা একবার ঘুরে দেখে নিলে। কোথাও অনন্তবাবুকে দেখা গেল না। এত দেরি করছে কেন আসতে? তারই তো কাজ। দীপঙ্করের কি? গরজটা তো তারই। কাজটা পেলে অনন্তবাবুরই তো উপকার, লক্ষ্মীদেরই উপকার। তারই 500 টাকা অন্তত প্রফিট থাকবে।
কাউকেই আর ঘুষ দিতে হবে না। রবিনসন সাহেবের কাছে নিয়ে গেলে শুধু ফর্মের ওপর সই করে দেবে, তাহলেই হয়ে যাবে, আর কারোর কিছু বলবার থাকবে না। আবার নিজের ঘরের কাছে এসে চাপরাশিকে একবার জিজ্ঞেস করলে, হ্যাঁ রে, কেউ খুঁজতে আসেনি আমাকে? না হুজুর। দীপঙ্কর বললে, যদি কেউ এসে আমার খোঁজ করে আমাকে ডেকে দিবি, বুঝলি? মনে থাকবে তো? থাকবে হুজুর। হ্যাঁ, ভুলিস নে যেন, খুব জরুরি। আশ্চর্য বটে, এত করে আসতে বলে এলো দীপঙ্কর, আর কি এলোই না। সত্যি কি আক্কেল লোকটার। দীপঙ্কর তো তাদের জন্যই অত করে বলে এসেছিল, নইলে তার কিসে স্বার্থ? লক্ষ্মীদির জন্যই দীপঙ্কর নিজে রবিনসন সাহেবের কাছে অনুরোধটা করেছে, আর এত করে বলেও অনন্তবাবু ঠিক সময় আসতে পর্যন্ত পারল না। আবার ভেতরে গিয়ে ঢুকলো দীপঙ্কর। মিস মাইকেলকে লম্বা নোট দিয়েছে সাহেব, সেটাই এক মনে টাইপ করছে। দীপঙ্কর নিজের ফাইলগুলো আবার নামালো। আবার স্টেটমেন্ট তৈরি করতে হবে। স্টেটমেন্ট পাঠাবার তারিখ এসে গেল। আবার কাজ করতে করতে দীপঙ্কর আবার বাইরে এলো। না, অনন্তবাবুর এখনও দেখা নেই। চাপরাশিকে আবার জিজ্ঞেস করলে, কি রে, কেউ আসেনি? না হুজুর। আশ্চর্য, লক্ষ্মীদেরই বা কীরকম দায়িত্বজ্ঞান। লক্ষ্মীদের ব্যাপারটাই যেন দুর্বোধ্য। অনন্তবাবুর সঙ্গে অত মাখামাখি বা কেন? হ্যাঁ, তাও উপকার করেছে ভদ্রলোক, সেজন্য যা হোক একটু কৃতজ্ঞতা। কিন্তু সেই কৃতজ্ঞতাটুকুর জন্য অত ঘনিষ্ঠতার কি দরকার? অত হাসাহাসি, অত গায়ে গড়িয়ে পড়ার কি দরকার? অথচ পাশের ঘরে তাতারবাবু তখনও চিৎকার করছে, উন্মাদের চিৎকার। হঠাৎই নজরে পড়ল এতক্ষণে অনন্তবাবু আসছে। বাইরের গেটটা দিয়ে সোজা ভেতরে আসছে তার দিকে। পোশাকটা বদলিয়েছে, একটু ফিটফাট, ফর্সা জামা কাপড়। দীপঙ্কর হেসে এগিয়ে গেল অনন্তবাবুর দিকে। শেষ পর্যন্ত যে অনন্তবাবু এসেছে এটাই যথেষ্ট। তা না হলে এত তোড়জোড়, এত চেষ্টা চরিত্র, এত রবিনসন সাহেবকে ধরা সব মাটি হয়ে যেত। অনন্তবাবু, আপনি এত দেরি করলেন? আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করে আছি। অনন্তবাবু হনহন করে সোজা আসছিল, তারপর দীপঙ্করের পাশ দিয়ে ডান দিক ঘুরে গেল, যেন দীপঙ্করকে দেখতেই পেলে না। দীপঙ্কর আবার ডাকলে, অনন্তবাবু, এই যে আমি। অনন্তবাবু পেছন ফিরে চাইলে একবার দীপঙ্করের দিকে, যেন অনেক কষ্টে চিনতে পারলে। বলে, ও আপনি, আমি আসছি। এই বলে আর দাঁড়ালো না, একেবারে হনহন করে মিস্টার ঘোষালের ঘরে ঢুকে পড়ল। আর চাপরাশিটাও তেমনি অনন্তবাবুকে দেখেই একটা সেলাম করলে, তারপর দরজাটা খুলে ফাঁক করে দিলে। এক নিমিষে যেন একটা ম্যাজিক হয়ে গেল দীপঙ্করের চোখের সামনে। সেই অনন্তবাবুই তো, নাকি সে ভুল করেছে? না না, অন্য লোকে অনন্তবাবু বলে ভুল করেছে সে। আশ্চর্য তো, দীপঙ্করকে চিনতেই পারলে না। অনেকক্ষণ ধরে ভাবতে লাগলো দীপঙ্কর, এটা কীরকম হলো? যার জন্য সে এত চেষ্টা করলে সেই তাকে চিনতে পারলে না। মিস্টার ঘোষালকে এত ভালো করে চিনো, সেইখানে তার কাছেই গেল। সেদিন দীপঙ্কর তার চাকরি জীবনের প্রথম দিকে সত্যিই আশ্চর্য হয়ে গিয়েছিল। নিঃস্বার্থ উপকার যে করতে চায়, তার কাছে লোক না এসে কেন যায় স্বার্থপর অশুভ বুদ্ধির লোকের কাছে? যেখানে সহজে কার্যসিদ্ধি হয় সেখানে যাবার প্রবৃত্তি কেন হয় না মানুষের? দীপঙ্করের কোনো স্বার্থ ছিল না বলেই কি অনন্তবাবু মিস্টার ঘোষালের ঘরে গিয়ে ঢুকল? যেখানে ঘুষ দিতে হবে, যেখানে অন্যায়ের সঙ্গে বোঝাপড়া করতে হবে, সেইখানে আরও অনেকক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল দীপঙ্কর। কাল সেই রাত্রির পর এমন কি ঘটনা ঘটে গেল
যার জন্য আজ অনন্তবাবুর এই বিপরীত আচরণ? দীপঙ্করের সমস্ত অন্তরটা বেদনায় টনটন করে উঠল। বেদনাটা অনন্তবাবুর এই বিপরীত ব্যবহারের জন্য ততটা নয় যতটা আত্মগ্লানিতে। ছোটবেলা থেকে অনেক মানুষের অনেক ব্যবহারের সঙ্গে তার মুখোমুখি ঘনিষ্ঠতা হয়েছে, অনেক দুর্বোধ্য আচরণের ব্যাখ্যাও মিলেছে, কিন্তু এটা কি হলো? এমনটা তো হবার কথা নয়। মনে হলো দীপঙ্করের সততা, দীপঙ্করের নিষ্ঠা, দীপঙ্করের ভালোবাসার জন্য চরমতম অপমান করলে অনন্তবাবু। দ্বিজপদ এসে ডাকলে, হুজুর, সাব সেলাম দিয়া। দীপঙ্কর চাপরাশিকে বললে, একটু দেখিস তো ওই বাবু ঘোষাল সাহেবের ঘর থেকে বেরিয়ে যায় কিনা। রবীন্দ্রনাথ সাহেবের ঘরে বেশিক্ষণ সময় লাগেনি, একটা দুটো প্রশ্নের উত্তর দিয়েই তাড়াতাড়ি আবার বেরিয়ে এসেছে। এসেই চাপরাশিকে জিজ্ঞেস করলে, বাবু বেরিয়েছে? না হুজুর। দীপঙ্কর সেইখানে দাঁড়িয়ে রইলে। অনন্তবাবুর সঙ্গে দেখা করতেই হবে আজ, অন্তত লক্ষ্মীদের জন্য হলেও দেখা করতে হবে। তাহলে কেন তাকে চিঠি দিয়ে ডাকিয়ে পাঠিয়েছিল লক্ষ্মীদি? কেন তাকে অপমান করা এমন করে? রবিনসন সাহেব যখন জিজ্ঞেস করবে, কই তোমার রিলেটিভ তো এলো না, তখন কি উত্তর দেবে দীপঙ্কর? হঠাৎ মিস্টার ঘোষালের দরজাটা খুলে যেতে দীপঙ্কর তৈরি হয়ে নিলে, কিন্তু অনন্তবাবুর সঙ্গে মিস্টার ঘোষালও বেরোলো বাইরে। দুজনে যেন খুব ভাব। গল্প করতে করতে দুজনে বেরিয়ে সামনের গেটটার দিকে গেল। মিস্টার ঘোষালের গাড়ি দাঁড়িয়েছিল সামনেই, দুজনেই তাতে গিয়ে উঠল। দীপঙ্কর ডাকতে যাচ্ছিল অনন্তবাবুকে, কিন্তু তার আগেই গাড়িটা ছেড়ে দিয়েছে। দীপঙ্কর খানিক্ষণ স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল সেইখানে, তারপর আস্তে আস্তে নিজের চেয়ারে গিয়ে বসে পড়ল। মিস মাইকেলে তখন হাত খালি, এক কাপ চা করে খাচ্ছে। বলে, কি হলো সেন, তোমাকে এত অরির দেখাচ্ছে কেন? হোয়াট হ্যাপেন? দীপঙ্কর মুখটা আড়াল করে বললে, না না, কিছু হয়নি। মেম সাহেব বললে, আজ যাবে সেন? কোথায়? দীপঙ্করের কোনো কথাই মনে ছিল না, তার মাথার ভেতরটা সব যেন গোলমাল হয়ে গিয়েছে। মেম সাহেব বললে, আমার ফ্ল্যাটে আমার অ্যালবামটা তোমায় দেখাবো, চলো। অনেক কালেকশন আছে আমার। ভিভিয়ানের ছবিও দেখাবো। সে যেই খাটে শুয়ে থাকতো সেটা দেখাবো। সে যে ড্রেসিং টেবিলে বসে ড্রেস করতো সেটাও দেখাবো, চলো। তারপর হঠাৎ দীপঙ্করের মুখের দিকে চেয়ে মেম সাহেব বললে, কি ভাবছ? এনিথিং রং উইথ ইউ? দীপঙ্কর তখনও ভাবছিল, এ কেমন করে হলো, এ কেমন করে সম্ভব হলো? এমন ব্যবহার কেন করলে অনন্তবাবু? লক্ষ্মীদি আর অনন্তবাবু যে খেতে বসে এত হেসে গড়িয়ে পড়েছে, তার জন্য তো কিছু বলেননি দীপঙ্কর। দীপঙ্কর সেই সব দেখতে পেয়েছে তাও তো কেউ জানে না। সে তো চুপি চুপি দেখে আবার চুপি চুপি বেরিয়ে এসেছে। লক্ষ্মীদিও জানতে পারেনি, অনন্তবাবুও জানতে পারেনি। তার মানিব্যাগটা সেখানেই পড়েছিল, তবু পাছে তারা জানতে পারে, পাছে তাদের আনন্দের ব্যাঘাত হয়, তাই সেটা না নিয়েই সে ফিরে এসেছে। সেই অত রাত্রে অত দূর থেকে ঈশ্বর গাঙ্গুলি লেন পর্যন্ত হেঁটেই চলে এসেছে। হঠাৎ গাঙ্গুলিবাবু ঘরে ঢুকলো, বললে, সেনবাবু যাবেন নাকি? কোথায়? সে কি এর মধ্যেই ভুলে গেলেন? সেই কবিরাজি তেলটা কিনবেন না, ওই মধ্যম নারায়ণ তেল, সেই পাগলের ওষুধটা। দীপঙ্করের ঘেন্না হলো কথাটা ভাবতে। বললে, না গাঙ্গুলিবাবু, ও তেলের আমার আর দরকার নেই। সে কি এর মধ্যেই ভুলে গেলেন নাকি? সত্যি বলছি, তেলটা খুব ভালো। আমি তো বলছি, যতদিনের পাগলই হোক একটু মাখালেই সেরে যেত। এক্কেবারে অব্যর্থ ওষুধ, দামটাও বেশি নয়। দীপঙ্কর বললে, না গাঙ্গুলিবাবু,
আমার দরকার নেই। আমি আর কারোর ভালোর জন্য মাথা ঘামাবো না। যাদেরই আমি নিজের লোক মনে করে উপকার করবার চেষ্টা করি তারাই আমাকে পর ভাবে। আপনি আজকে যান, আমার দেরি হবে যেতে। গাঙ্গুলিবাবু কি ভেবে শেষ পর্যন্ত চলে গেল। সত্যি তো, কেন সে ভাবতে যাবে? লক্ষ্মীটির তো কোনো দুঃখ নেই, তার তো হাসতে বাধে না। দাতারবাবু পাগলই হোক আর যাই হোক, তাতে লক্ষ্মীটির তো ক্ষতিবৃদ্ধি নেই। লক্ষ্মীটি তো অনন্তবাবুর সঙ্গে সুখেই আছে। খানিক পরে মিস মাইকেল বললে, চলো সেন। দীপঙ্কর সেই কথার উত্তর না দিয়ে বললে, জানো মিস মাইকেল, আমি যেখানেই মিশতে গিয়েছি, যার সঙ্গে ভাব করতে গিয়েছি, সেখানেই আমাকে বহু বাধা পেতে হয়েছে। আমি স্বার্থ চাইনি, অর্থ চাইনি, শুধু চেয়েছিলাম মিশতে, শুধু চেয়েছিলাম ভালোবাসতে, কিন্তু সব জায়গা থেকেই আঘাত পেয়েছি। কেন এমন হয় বলতে পারো? কেন সংসারের মানুষরা ভালো হয় না? কেন সৎ হয় না? কেন ভালোবাসতে জানে না কেউ? বলতে পারো? মেম সাহেব খানিক্ষণ অবাক হয়ে চেয়ে রইল দীপঙ্করের দিকে। হঠাৎ দীপঙ্করের ভাবান্তর দেখে কেমন আশ্চর্য হয়ে গেল। এতদিন একসঙ্গে কাজ করেছে, কিন্তু এর আগে এমন করে কথা বলেনি সেন কোনো দিন। বলে, চলো, মানুষ কেন ভালো হয় না আমি তোমায় বলবো। আমি তোমাকে সব বুঝিয়ে দেব। মিস মাইকেল তাড়াতাড়ি কাগজপত্রগুলো সব গুছিয়ে রাখলে। মেশিনটা বন্ধ করে চাবি দিয়ে চাপরাশিকে দিলে। চায়ের সাজ সরঞ্জাম সব গুছিয়ে রেখে আলমারিতে চাবি দিয়ে রাখলে। রবিনসন সাহেব চলে গেছে। সব কিছু ঠিক করে বেরোতে যাবার বন্দোবস্ত করছে, এমন সময় হঠাৎ কাছাকাছি কোথাও দুমদুম করে কয়েকবার বিকট আওয়াজ হলো। বন্দুক কিংবা রিভলভারের শব্দ। অনেক লোকের চিৎকার শব্দ কানে এলো। কাছাকাছি যেন কোথাও গণ্ডগোল শুরু হলো। মিস মাইকেল আর্তনাদ করে উঠেছে, সেন, স্টপ স্টপ, ফায়ারিং, ফায়ারিং হচ্ছে, স্টপ। তাড়াতাড়ি দীপঙ্কর আবার ঘরের ভেতর ঢুকল। মিস মাইকেল বললে, ক্লোজ দ্য ডোর, ক্লোজ ইট, কুইক। অনেকক্ষণ ধরে যেন অনেক গোলমাল চলতে লাগলো কাছাকাছি। দরজা বন্ধ করে ভেতরে মিস মাইকেল আর দীপঙ্কর ঘন হয়ে বসল। মিস মাইকেল দীপঙ্করের হাত দুটো ধরে রাখল জোর করে, বলে, বাইরে যেও না, এখানেই থাকো, ফায়ারিং হচ্ছে। হঠাৎ গাঙ্গুলিবাবু আবার দৌড়ে ফিরে এসেছে, তখনও হাঁপাচ্ছে। বলে, সর্বনাশ হয়েছে সেনবাবু, রাইটার্স বিল্ডিংয়ে গুলি করেছে। কেন? গাঙ্গুলিবাবু বললে, সমস্ত লোকজন যে যেদিকে পারছে পালাচ্ছে, পুলিশে পুলিশে ছেয়ে গেছে একেবারে। আমি দৌড়তে দৌড়তে তাই আবার চলে এসেছি। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কি হয়েছে, কিছু শুনলেন? গাঙ্গুলিবাবু বললে, আরে কর্নেল সিমসনকে স্বদেশীরা খুন করেছে, জেলখানার আইজি সাহেব আপিসের ভেতর বসেছিল, হঠাৎ স্বদেশীরা ঢুকে একেবারে বুকের ওপর গুলি করেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কারা মেরেছে জানেন, শুনলেন কিছু? গাঙ্গুলিবাবু বললে, অত সব শোনবার সময় হলো না, গুলির আওয়াজ পেয়েই আমি তাড়াতাড়ি পালিয়ে এসেছি মশাই। অবশ্য পরের দিনই খবরের কাগজে বেরিয়েছিল। দীপঙ্কর তন্ন তন্ন করে খুঁজেও কোথাও কিরণের নামটা পেলে না। কিরণ ধরা পড়বার ছেলে অবশ্য নয়, তবুও দীপঙ্কর যেন আশ্বস্ত হলো। সেদিন সমস্ত ডালহসি স্কোয়াডটা যেন একটা আগুনের কুণ্ড হয়ে উঠেছিল। অসংখ্য পুলিশ আর পুলিশ সার্জেন্ট চারিদিকে ঘেরাও করে ফেলেছিল সবাইকে। বহু নির্দোষ লোককেও লালবাজারের থানায় ধরে নিয়ে গিয়েছিল। মিস মাইকেলের মুখটা ভয়ে একেবারে লাল হয়ে উঠেছিল। বয়স কম নয় মিস মাইকেলের। লিপস্টিক, রোজ আর পাউডারের আড়ালে বয়সটা ঢেকে রাখত। বললে, আমি কি করে বাড়ি যাব সেন? দীপঙ্কর বললে, একটু থামুক, আমি তোমায় বাড়ি পৌঁছে দিয়ে আসব। সমস্ত ডালহসি স্কোয়ারটা তখন
সে কি উত্তেজনা! কখন স্বদেশীরা ঢুকেছিল ভেতরে কেউ জানে না। পাকা নিখুঁত সাহেবি পোশাক পরা 3জন ছেলে ঢুকেছে রাইটার্স বিল্ডিংয়ের ভেতরে। সবাই ভেবেছে হয় খাঁটি সাহেব, নয়তো অ্যাংলো ইন্ডিয়ান। সিমসন সাহেব তখন ভারী ব্যস্ত। সামনের সেকশনের বড়বাবু ফাইল দেখাতে নিয়ে এসেছে। হঠাৎই দরজাটা খুলে যেতে সাহেব বলে উঠেছে, হুজ দ্যাট? কে? সিমসন সাহেবের ঘরে অনুমতি না নিয়ে ঢোকা অপরাধ। হু আর ইউ? কিন্তু কথাটা পুরো বলতেও পারলেন না সাহেব। তার আগেই একটা গুলি এসে মুখে লাগল। আর লেখা হলো না সাহেবের। হাত থেকে কলমটা খসে পড়ে গেল। বাইরের হোম সেক্রেটারি আলবিয়ান সাহেবের ঘরে। আলবিয়ান মারে। সেখানে গিয়ে একজন জিজ্ঞেস করলে, মারে সব টেবিল পর হ্যায়? উত্তরের জন্য কেউই অপেক্ষা করেনি। ঘরের কাছে গুলি ছুড়তেই ঘরের দরজা ভেঙে গেল। আওয়াজ পেয়েই পুলিশের ইন্সপেক্টর জেনারেল ক্রেগ সাহেব দৌড়ে এসে গুলি ছুঁড়েছে। অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর জেনারেল জোন সাহেবও ততক্ষণে বেরিয়ে এসে গুলি ছুঁড়েছে। কিন্তু কারোর গুলিও ঠিক লোকের গায়ে লাগলো না। তারা ততক্ষণে পাসপোর্ট অফিসের দিকে গেছে। সেখানে রিভলভারের গুলি ভর্তি করে নিয়ে বেরিয়ে আসছিল। জুডিশিয়াল সেক্রেটারি মিস্টার নেলসনের ঘরটা পাশেই। নেলসন সাহেব ঘর থেকে উঁকি মারতেই তার গায়ে একটা গুলি এসে লাগল। একটা বিকট আর্তনাদ উঠল মিস্টার নেলসনের মুখ দিয়ে। পাশে ছিল প্রেন্টিস সাহেবের ঘর। দৌড়তে দৌড়তে নেলসন সাহেব সেই ঘরে এসে ঢুকল। বাইরে রাইটার্স বিল্ডিংয়ের করিডোরে তখন গুলি ছোড়াছড়ি চলছে। জোন্স লেনসন সাহেবের বডিগার্ড গুলি ছুড়ছে স্বদেশীদের লক্ষ্য করে। ওরাও ছুঁড়ছে। তেতলায় এডুকেশন সেক্রেটারি স্টেপলটন সাহেবের ঘর। স্টেপলটন সাহেব খবর পেয়ে লালবাজারের টেগার্ড সাহেবকে টেলিফোন করে দিলে। লালবাজার থেকে এসে হাজির হলো শুধু টেগার্ডই নয়, গর্ডন সাহেব, বার্ড সাহেব, সবাই। লালবাজারের সমস্ত পুলিশ এসে তখন রাইটার্স বিল্ডিং ঘিরে ফেলেছে। আপিস পাড়ার যত লোক মজা দেখতে এসেছিল সবাইকে অ্যারেস্ট করে নিয়েছে পুলিশ। বার্ড তখন সিমসন সাহেবের ঘরে ঢুকল। দেখলে চেয়ারে বসে আছে একজন হেলান দিয়ে, আর 2জন টেবিলের নিচে বসে আছে। খবর পেয়ে হুড়মুড় করে ভেতরে ঢুকে পড়ল টেগার্ড সাহেব। যে ছেলেটা চেয়ারে বসেছিল তাকে তখন ধরা অবান্তর। সে বোধহয় খানিক আগেই বিষ খেয়েছে। মাথাটা ঝুলছে তখনও কাত হয়ে। টেগার্ড সাহেব টেবিলের নিচে রিভলভার বাগিয়ে ধরে চিৎকার করে উঠল, হ্যান্ডস আপ! হাত তুলবার ক্ষমতা তখন আর তাদের নেই। দুজনেই রিভলভার দিয়ে আত্মহত্যা করবার চেষ্টা করেছিল, কিন্তু তখন তাদের গুলি ফুরিয়ে গিয়েছিল। দুজনেই তখন ধুঁকছে। টেগার্ড সাহেব জিজ্ঞেস করলে, কি নাম তোমার? দীনেশ গুপ্ত। আর তোমার? বিনয় বসু। এই বিনয় বসুকে ধরিয়ে দেবার জন্য পুলিশ এতদিন 10,000 টাকার পুরস্কার ঘোষণা করেছিল। একেই এতদিন খুঁজে বেড়াচ্ছিল পুলিশ। আর ততক্ষণে রাইটার্স বিল্ডিংয়ের বাইরে পুলিশ লাঠি নিয়ে তাড়া করেছে সবাইকে। ভাগ, ভাগো শালা, ভাগো! কুকুর বেড়ালের মতো তাড়া করে এলো পুলিশ। তারপর হাসপাতালে বিনয় বসু মারা গেল। আর তারপর কিছুদিন পর দীনেশ গুপ্তেরও ফাঁসি হয়ে গেল। কর্পোরেশনের মেয়র ছিল তখন ডক্টর বিধানচন্দ্র রায়। তিনি শোকসভায় দাঁড়িয়ে বক্তৃতা দিলেন। বললেন, আমরা ইতিহাসে এমন উদাহরণ পেয়েছি যেখানে এক প্রজন্মের মধ্যে এই ধরনের অপরাধীতে শাস্তি পেয়ে পরবর্তী প্রজন্ম শহীদ হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাই আসুন আমরা এই যুবকের আদর্শ অনুসরণে দেখানো সাহস এবং নিষ্ঠার প্রতি শ্রদ্ধা জানাই। তা মেম সাহেব সেদিন খুবই ভয় পেয়ে গিয়েছিল, থরথর করে কাঁপছিল। দীপঙ্ক যখন অফিস থেকে বেরোলো তখন সমস্ত জায়গাটাই বেশ ফাঁকা হয়ে গেছে। পুলিশে ছেয়ে গেছে জায়গাটা। অফিসেও যারা দেরি করে কাজ করে তারা মাইনের দিন বলে সকাল সকাল চলে গিয়েছে। দীপঙ্করের নিজের একবার মনে হলো হয়তো কিরণও এর পেছনে আছে।
হয়তো শেষ পর্যন্ত তাকেও পুলিশে ধরবে। এইবার ধরলে আর কেউ বাঁচাতে পারবে না কিরণকে। এইবার নিশ্চয়ই ফাঁসি হয়ে যাবে তার। সেই আপিসের ঘরের মধ্যে বসেও দীপঙ্কর নিজেকে আবার বড় ছোট বলে মনে হয়েছিল। কিরণের তুলনায় অনেক ছোট। কিরণের মা, কিরণের বিধবা মার কাছে খবরটা যাবে। এই সেদিন কিরণের বাবা গেছে। এইবার কিরণ গেলে মাসিমা হয়তো আর বাঁচবে না। আবার হয়তো দীপঙ্করকে শ্মশানে নিয়ে যেতে হবে মাসিমাকে। মেম সাহেব বললে, আমার বড় ভয় করছে সেন। গাঙ্গুলিবাবু আগেই চলে গিয়েছিল। গাঙ্গুলিবাবুর স্ত্রী 5 বছর পর সেরে উঠেছে। বেশি দেরি করে গাঙ্গুলিবাবু বাড়ি যেতে চায় না। ছেলে মেয়ে স্ত্রী নিয়ে এতদিন পর সুখের সংসার করতে চায় গাঙ্গুলিবাবু। মাইনে কম পায়, তাতে কি ক্ষতি? সত্যি তো, সুখটাই তো বড়, শান্তিটাই বড়। দীপঙ্কর বললে, চলো, আমি তোমায় বাড়ি পৌঁছে দেব মিস মাইকেল। কোথায় কোন দিকে মিস মাইকেলের বাড়ি তাও জানত না দীপঙ্কর। মিস মাইকেল অনেক কষ্টে একটা ট্যাক্সি জোগাড় করে উঠল। দীপঙ্কর সামনের সিটেই বসতে যাচ্ছিল। মেম সাহেব বললে, ও কি, ভেতরে বসো, আমার পাশে। ট্যাক্সি চলার পর মিস মাইকেল আবার বললে, আমার এখনও ভয় করছে সেন। কেন, ভয় করবার কি আছে? আমি তো আছি। মিস মাইকেল বললে, সব ইউরোপিয়ানদের এরকম করে খুন করলে কি হবে শেষকালে? দীপঙ্কর বললে, তা তুমি তো ইউরোপিয়ান নও, তুমি তো ইন্ডিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান। তোমার ভয় কি? কিন্তু সেই কথা কি আর তখন কেউ শুনবে? সেদিন যখন আসবে তখন ইন্ডিয়ানরা সবাইকে খুন করবে। স্বরাজ এলে ইউরোপিয়ান, অ্যাংলো ইন্ডিয়ান কেউই তখন রেহাই পাবে না। কিরণও একদিন সেই কথাই বলেছিল। মিস মাইকেল বললে, ভিভিয়ান বেশ আরামে আছে সেন। সে ছিল অ্যাংলো ইন্ডিয়ান, এখন হয়ে গেল ইউরোপিয়ান। ট্যাক্সির ভেতরে বসে দীপঙ্কর বাইরের রাস্তার দিকে চেয়ে দেখছিল। সব ফাঁকা হয়ে গেছে এই দিকটায়, এই আপিস পাড়াটা। চৌরঙ্গিতে তখনও লোকজন রয়েছে, জায়গা জায়গায় জটলা হচ্ছে। পুলিশ দেখলেই দল ভেঙে সরে যাচ্ছে। লক্ষ্মীদির কথা মনে পড়ল। এত করে দেখা করতে বলে আসার পরেও অনন্তবাবু দেখা করলে না। ভালোই হয়েছে, তার কিসের গরজ? লক্ষ্মীদির সুবিধে হোক আর অসুবিধে হোক, আর কিছুই দেখবার দরকার নেই তার। আর শুধু লক্ষ্মীদিই নয়, কারোরই সুবিধে অসুবিধে দেখবার গরজ আর নেই তার। মিস মাইকেল হঠাৎ বললে, কি ভাবছো সেন? দীপঙ্কর বললে, কই কিছুই ভাবছি না তো। খুব আনমাইন্ডফুল দেখছি তোমাকে। দীপঙ্কর বললে, অন্য কথা ভাবছিলাম মিস মাইকেল। তুমি এত ভাবো কেন? সবসময়ই দেখেছি তুমি ভাবো। দীপঙ্কর বললে, না, দেখো, আজ মিস্টার রবিনসনকে বলে একটা কাজের কথা বলেছিলাম। সাহেবও রাজি ছিল, আমার এক রিলেটিভের জন্য। তাকে বলেছিলুম আমার কাছে আসতে, কোনো ঘুষও দিতে হবে না, আমি তার কাজ করে দেব। হঠাৎ ট্যাক্সিটা একটা গলির মধ্যে এসে দাঁড়ালো। মিস মাইকেল নেমে পড়ল, বললে, এখানেই আমার বাড়ি। দীপঙ্কর বললে, তাহলে এইবার আমি আসি মিস মাইকেল। মিস মাইকেল হঠাৎ দীপঙ্করের হাতটা ধরে ফেললে। না না, সে কি, আমার ফ্ল্যাটে এসো, একটুখানির জন্য আসতেই হবে, বেশিক্ষণ তোমায় আটকাবো না। আমার ঘরে কেউ নেই, আমি অ্যালোন। শেষ পর্যন্ত জোর করেই টেনে নিয়ে গেল মিস মাইকেল। কেন যে তাকে তার ঘরে নিয়ে যাওয়ার জন্য এত আকর্ষণ কে জানে। এও কলকাতার আর একটা অঙ্গ। ঈশ্বর গাঙ্গুলি লেন থেকে ছোটবেলায় অনেক জায়গায় বেড়াতে বেরিয়েছে দীপঙ্কর, কিন্তু এমন জায়গায় কখনো আসেনি। ছোট ছোট দোকান চারিদিকে, মাংসের দোকান, চায়ের দোকান, দর্জির দোকান,
চারিদিকেই ভিড়, এত ভিড় যেন কালীঘাটেও নেই। শহরের একেবারে কেন্দ্রেও যে এমন পাড়া আছে তা আগে থেকে জানতো না দীপঙ্কর। ছোট ছোট অ্যাংলো ইন্ডিয়ানদের মেয়ে খড়ম পায়ে দিয়ে মগে করে দোকান থেকে চা কিনে নিয়ে যাচ্ছে। দোকানগুলো সবই মুসলমানদের, লুঙ্গি পরে বেচা কেনা করছে। মেম সাহেবদের সঙ্গে খুব ভাব। মেম সাহেবেরা একলাই দোকানে গিয়ে সওদা করছে। গম গম করছে সমস্ত পাড়াটা। এই যে একটু আগেই রাটা স্পিলিংয়ে এত বড় কাণ্ড হয়ে গেল, এখানে যেন তার কোনো আভাসই নেই। সহজ স্বাভাবিক জীবন এখানে। সিজ দিতে দিতে কেল্লা থেকে টমিরা ঘুরছে, হাতে ছোট ছোট ছড়ি, লাল লাল মুখ, খাকি পোশাক। বিরাট বিরাট আস্ত গরুর মাংস টাঙানো রয়েছে দোকানের সামনে। রাত্রিবেলাও মাছি এসে বসেছে মাংসের গায়ে। টমিগুলো কিছুই কিনছে না, কিন্তু খুব চেনা লোকের মতো রাস্তার চারিদিক দেখতে দেখতে চলেছে। দীপঙ্কর বললে, আমি আর আজ ভেতরে যাব না, অন্যদিন বরং আসব। কেন, কি হলো তোমার বলো তো? দীপঙ্কর বললে, মনটা সারাদিন খুব খারাপ হয়ে আছে আজ। কেন, খারাপ কেন? এসো, 5 মিনিটের জন্য হলেও এসো ভেতরে। কাঠের সিঁড়ি, পুরনো বাড়ি, দেওয়ালে খড়ি দিয়ে নানা রকম ছবি আঁকা। এই বাড়ির বাসিন্দারা এঁকে রেখেছে। মস্ত বড় একটা মুখ সিগারেট খাচ্ছে, দুটো মুখ পরস্পরকে চুমু খাচ্ছে। এমনই সব নানা রকম ছবি। মেম সাহেব সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললে, কেন, মন খারাপ কেন তোমার সেন? বস কিছু বলেছে? না না, আপিসের কোনো কিছুর ব্যাপার নয়। তাহলে? মেম সাহেব একটু কটাক্ষ করল দীপঙ্করের দিকে, বললে, এনি লাভ অ্যাফেয়ার? কোনো ভালোবাসার ব্যাপার? না না, ভালোবাসা টাসা আমার নেই মেম সাহেব, আমি তোমার মতো অ্যালোন। মেম সাহেব চাবি দিয়ে দরজার তালাটা খুললে। ঘরের জানালা দরজা সব বন্ধ ছিল। একটা যেন কেমন ভিজে গন্ধ ঘরের ভেতর। জানালাটা খুলে দিতেই বাইরের হাওয়া একটু ভেতরে ঢুকল। দীপঙ্কর ঘরের ভেতরে গিয়ে একটা চেয়ারে বসল। মেম সাহেব বললে, জানো, আমি আগে আপিসের কোনো লোককেই ঘরে আনিনি, তুমি প্রথম এলে। তারপর একটু থেমে বললে, দাঁড়াও, তোমার জন্য চা করি, বেশি দেরি হবে না। দীপঙ্কর বললে, আমি তো চা খাই না তুমি জানো। তাহলে কি খাবে বলো? আমি কিচ্ছু খাবো না, শুধু তোমার অ্যালবামটা দেখেই চলে যাব। আমার মা আবার ভাববে বেশি দেরি হলে। তাহলে একটু পুডিং খাও। এই বলে মেম সাহেব পর্দার আড়ালে গিয়ে কি করতে লাগলো। খুটখুট শব্দ, মাঝে মাঝে টুংটাং শব্দ হচ্ছে। তারপর স্টোভ জ্বালার শব্দ হলো। ছোট্ট একটুখানি ঘর, কিন্তু পর্দার আলো, পুরনো ফার্নিচারের বাহুল্যে ঘরটা ভরে আছে। দেওয়ালে অনেকগুলো ছবি, দেওয়াল ভর্তি ছবি, অনেক পুরুষ, অনেক মেয়ে ছবি। কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে একজন ছেলে আর একজন মেয়ে। কোথাও দুটি মেয়ে দুইজনকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। ঘরের সিলিং থেকে ঝুলছে রঙিন কাগজের ফানুস। হঠাৎ পর্দার ভেতর থেকে মেম সাহেব বেরিয়ে এলো, হাতে 1 কাপ চা আর 2টো ডিশে পুডিং। মেম সাহেব দীপঙ্করের দিকে চেয়ে বললে, আবার ভাবছো নাকি সেন? দীপঙ্কর ধরা পড়ে গিয়ে হাসল, বললে, না না, ভাবছি না, আর ভাববো না। তারপর হঠাৎ মিস মাইকেলকে যেন বড় ভালো লোক বলে মনে হলো। কেন যে তাকে মেম সাহেব ডেকে আনলে এত লোক থাকতে? কই, কেউই তো দীপঙ্করকে এত আগ্রহ করে ডাকে না। শুধুই কি নিজের কথা বলবার জন্য? মেম সাহেব বললে, ভাবলে লাইফের কুলকিনারা পাবে না সেন, তার চেয়ে খেয়ে নাও। দীপঙ্কর বললে, তুমি নিজেই রান্না করো নাকি? নিজে রান্না করবো না তো কে করবে? কুক? আমার একলা লাইফ, কুক রেখে কি হবে?
আর আমি মাইনে কী পাই তা তো তুমি জানোই। আগে যখন ভিভিয়ান ছিল তখন একদিন ভিভিয়ান রাঁধত আর একদিন আমি রাঁধতুম। হঠাৎ বাইরে দোতলার ওপর কোথায় যেন খুব নাচ গান আরম্ভ হয়ে গেল। মাথার ওপর দুম দুম করে নাচছে কারা। দীপঙ্কর বললে, কে নাচছে? ও কেউ না, ওই ভাড়াটেদের বাড়ির মেয়েরা। খাবার পর মেম সাহেব অনেকগুলো অ্যালবাম বার করলে, বেশ চামড়ায় বাঁধানো অ্যালবাম। দীপঙ্কর ছবিগুলো দেখতে লাগলো। মিস মাইকেলের কত রকমের ভঙ্গির ছবি, সব জোড়ায় জোড়ায় ছবি, বিভিন্ন পুরুষের সঙ্গে বিভিন্ন ভঙ্গি। কোথাও মিস মাইকেল গাউন পরেছে, কোথাও প্রায় সমস্ত শরীরটাই দেখা যায়, শুধু হয়তো কোমরের একটুখানি কাপড়ের টুকরো লেগে আছে। দীপঙ্কর দেখতে দেখতে একবার চোখটা নামিয়ে নিলে। কান, মুখ, কপাল সব যেন তার ঝাঁ ঝাঁ করতে লাগলো। এইসব ছবি তাকে দেখাচ্ছে কেন মেম সাহেব? ওপরে নাচের সঙ্গে গানও চলছে বলে মনে হলো। দীপঙ্করের মনে হলো এক্ষুনি সে উঠে যায়। এইসব ছবি তাকে দেখানোর কি দরকার? কেমন সেন? হাউ ডু ইউ লাইক ইট? তোমার পছন্দ হয়? কি আশ্চর্য! এরা কি? এদের কি একটুও লজ্জা নেই? একটু দ্বিধা, একটু সংকোচ কিছুই নেই? আচ্ছা সেন, আমার ফিগার ভালো নাকি ভিভিয়ানের? সত্যি বলো তো। দীপঙ্কর এতক্ষণে মুখ তুললে, বলে, এসব আমাকে দেখাচ্ছ কেন মেম সাহেব? আমি তোমাদের ফিগারের কি বুঝি? মেম সাহেব হেসে উঠল, বলে, তুমি কখনো মেয়েদের সঙ্গে মেশোনি? তোমার কোনো লেডি লাভ নেই? মনে আছে সেই দিন মিস মাইকেলের ঘরে বসে দীপঙ্কর যেন অন্য এক জগতে চলে গিয়েছিল। যে মিস মাইকেল আপিসের স্টোনোগ্রাফার, সে যেন এই মেয়ে নয়। মিস মাইকেল এই পৃথিবীতে এসে যেন হেরে গিয়েছিল। কবে যাত্রা শুরু করেছিল একদিন আর সকলের সঙ্গে। সেদিন যৌবন ছিল, তার জন্য দলে দলে ইয়ং ম্যানরা এসে রাস্তায় দাঁড়িয়ে থাকত, মোটর বাইক নিয়ে আসতো সন্ধেবেলা হলেই, তার নিচে ভিড় করত, শীষ দিত নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মেম সাহেব বললে, আমার তখন তোমার মতো বয়স, জানো সেন? সেজন্যই কি তুমি আমাকে ডেকে নিয়ে এসেছ? মেম সাহেব হাসল, বলে, না, ডেকেছি কারণ তুমি তবু বুঝতে পারবে। তারপর যখন তুমি বড় হয়ে যাবে, তোমার বয়স বেড়ে যাবে, তখন আর বুঝতে পারবে না। মেম সাহেবের ওপর আর ঘৃণা হলো না দীপঙ্করের। মেম সাহেবের মুখের দিকে চেয়ে দেখলে, সত্যি দেখলে মায়া হয়। এখন আর কেউ আসে না। এখন আর সেই আগেকার মতো নিচের মোটর বাইক নিয়ে এসে কেউই শেষ দেয় না তাকে। এখন যারা আসে তাদের লক্ষ্য অন্য জায়গায়। মেম সাহেবের গলাটা করুণ হয়ে উঠল বড়, বলে, এখন আর কেউ আসে না সেন। অবশ্য আসে এক একজন মাঝে মাঝে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, কারা? মেম সাহেব সেই কথার উত্তর দিলে না, বললে, আগে যারা আসতো তারা আমার জন্যই আসতো। আর ভিভিয়ানের ফিগার তো দেখছই। ভিভিয়ানের সেই জন্য হিংসে ছিল আমার ওপর। আমি নিজে ভিভিয়ানকে কত ফ্রেন্ড জুটিয়ে দিয়েছি। ভিভিয়ানের জন্য আমি কতদিন খারাপ করেও সেজেছি। তারপর হঠাৎ মেম সাহেব আলমারিটা খুলে একটা প্যাকেট বার করলে, বলে, এই দেখো। বেশ যত্ন করে সিল্কের ফিতে দিয়ে বাঁধা প্যাকেট, দামি জিনিসের মতো তুলে রেখে দিয়েছে মেম সাহেব। প্যাকেটটা বার করতেই ভর ভর করে সেন্টের গন্ধে ভরে গেল ঘরটা। আস্তে আস্তে মিস মাইকেল প্যাকেটটা খুললে। নানা রঙের চিঠি, কত রকমের বিচিত্র কাগজ, কত বিচিত্র ছবি আঁকা। কেউ লিখেছে মাই লাভ, কেউ লিখেছে ডিয়ারেস্ট, কেউ লিখেছে মাই সুইট। কত যে বিচিত্র সম্বোধন। মেম সাহেব বললে, এই চিঠিগুলো সব মাঝে মাঝে খুলে পড়ি, জানো সেন।
রাত্রে বিছানায় শুয়ে শুয়ে পড়ি। পড়তে পড়তে আমার পুরনো কথাগুলো সব মনে পড়ে যায়। তখন যেন আবার পুরনো দিনে আমি ফিরে যাই। মেম সাহেবের চোখ দুটো ছলছল করে উঠল। ইউ তো একরকম মানুষ। কলকাতা শহরে কত লোকের কত রকমের সমস্যা, কিন্তু এই সমস্যার কথা সত্যিই দীপঙ্কর জানত না। 533টা চিঠি যারা লিখেছে তারা কোথায় চলে গেছে কেউ হয়তো জানেও না। এরাই একদিন এই ফ্ল্যাট বাড়ির তলায় রাস্তায় দাঁড়িয়ে শেষ দিয়েছে। কেউ কেউ হয়তো আবার মিস মাইকেলকে মোটর বাইকের পেছনে নিয়ে ঘুরিয়েছে, হোটেলে খাইয়েছে, নেচেছে, তারপর হয়তো অনেক রাত্রে আবার এইখানে পৌঁছে দিয়ে গেছে। তখন হয়তো মিস মাইকেল নেশায় টলছে। এরা সব কোথায় গেল মিস মাইকেল? মিস মাইকেল বললে, কখন যে সবাই কোন দিকে ছিটকে ছড়িয়ে গেল তার হিসেব রাখবারও সময় পায়নি সেন। মাঝে মাঝে এক একজনের সঙ্গে দেখা হয়। সেদিন আর্থারের সঙ্গে দেখা হয়ে গিয়েছিল হঠাৎ, হগ মার্কেটে। সঙ্গে তার মিসেস রয়েছে, বেবিরা রয়েছে। আমি চিনতে পারলুম, কিন্তু আর্থার আমাকে চিনতেও পারলে না। অথচ 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 ওই আর্থারের চিঠি এর মধ্যে আছে। ওই আর্থার আর আমি একবার ওর ফ্ল্যাটে 72 আওয়ার্স একসঙ্গে কাটিয়েছি। একসঙ্গে খেয়েছি, একসঙ্গে জেগেছি, একসঙ্গে ঘুমিয়েছি, একসঙ্গে ড্রিঙ্ক করেছি। তুমি ড্রিঙ্ক করো নাকি মিস মাইকেল? ড্রিঙ্ক? মিস মাইকেল খিলখিল করে হেসে উঠল। ড্রিঙ্ক করব না? ড্রিঙ্ক না করলে সুসাইড করতুম সেন। আমি রোজ ড্রিঙ্ক করি, এই দেখো। হঠাৎই উঠে গিয়ে মিস মাইকেল তার কাবারটা খুলে একটা বোতল বার করলে। দীপঙ্করের দিকে চেয়ে বললে, তুমি খাবে? না না। দীপঙ্কর জোরে জোরে হাত নাড়লে। আর একটু হলেই মুশকিলে পড়েছিল দীপঙ্কর, হয়তো খুব পিড়াপিড়ি করত। তবুও মেম সাহেব বললে, খাও না, একটুখানি খাও, দেখবে এ খেলে তুমি তোমার সব অরিস ভুলে যাবে, সব দুঃখ কষ্ট ভুলে থাকতে পারবে। খাও না। অদ্ভুত লাগলো দীপঙ্করের। হেসে বললে, না না, আমার কোনো অরিজ নেই মেম সাহেব, আমার কোনো সমস্যাই নেই। যাদের নিয়ে আমার ভাবনা ছিল তারা সবাই কোথায় চলে গেছে, সবাই ভুলে গেছে আমাকে। আমি আবার একলা হয়ে গেছি। মেম সাহেব বললে, আমারই কি আর আগে কোনো ভাবনা ছিল? কোনো ভাবনা ছিলই না। আমি আর ভিভিয়ান দিন রাত ফুর্তি করেছি, দিন রাত ড্রিঙ্ক করেছি। তখন কি ভিভিয়ান জানতো যে সে ফিল্ম স্টার হবে, আর আমি রেলওয়ে অফিসে চিরকাল কাজ করব? দীপঙ্কর জিজ্ঞেস করলে, ভিভিয়ান তোমাকে এখনো চিঠি লেখে? না সেন, এখন সে আমার কথা ভুলে গেছে, এখন সে রেলওয়ের কথা ভুলেই গেছে। অথচ আমার জন্যই সে আজ এত ফেমাস হতে পারল। আমি আর আমার ফ্রেন্ডের সঙ্গে তার পরিচয় করে দিয়েছিলাম বলে সে আজ ফিল্ম স্টার। দীপঙ্কর মাথা নিচু করে 2-1খানা চিঠি আবার পড়তে লাগলো। কত ভালোবাসার কথা লেখা রয়েছে চিঠিগুলোতে, কি আগ্রহ সকলের মিস মাইকেলের জন্য। কত চুমু পাঠিয়ে দিয়েছে, কত প্রেম নিবেদন। পড়তে পড়তে দীপঙ্করের সত্যি হাসি পেতে লাগলো। ভালোবাসা বুঝি একেই বলে, কাছাকাছি থাকা, দুবেলা চিঠি লেখা, চিঠি না পেলে মন খারাপ হয়ে যাওয়া, আর সেই চিঠিগুলো সিল্কের ফিতে জড়িয়ে যত্ন করে তুলে রাখা। দোতলার ওপরে নাচ গান তখনও চলছে। দীপঙ্কর বললে, এইবার উঠি মিস মাইকেল, তোমার অনেক দেরি করে দিলাম। না না, আরেকটু বসো। এই বলে মিস মাইকেল চিঠিগুলো একে একে আবার বেঁধে ফেললে ভালো করে, তারপর সেগুলো আলমারির ভেতর তুলে রাখলে। আশ্চর্য,
চিঠিগুলো অত যত্ন করে রেখে দিয়ে কী লাভ হবে মিস মাইকেলের? ওগুলো এখন আর কি কাজে লাগবে? মেম সাহেব? বাইরের দরজায় একটু আস্তে করে টোকা পড়ল। শুনেই মাইকেল উঠে পড়ল, বললে, কে? কন হ্যাঁ? দরজাটা খুলতেই একটা লুঙ্গি পরা ছেলে এগিয়ে এলো, বলে, মেম সাহেব, একটু সাপ আয়া। মিস মাইকেলের মুখখানা যেন কেমন ফ্যাকাশে হয়ে গেল। বললে, তুমি যাও রহিম, যাও তুমি। রহিম তবুও যায় না, দাঁড়িয়ে রইল মেম সাহেবের মুখের দিকে চেয়ে। বললে, সাহেব এসেছে মেম সাহেব, খুব বড় আদমি, খুব বড় গাড়ি নিয়ে এসেছে বিলিতি সাহেব। মেম সাহেব বললে, তুমি আর কোথাও নিয়ে যাও সাহেবকে, আমার এখন সময় নেই। রহিম তবুও ছাড়ে না, বলে, সব মিশিবার ঘরে আদমি আছে মেম সাহেব, আজ কেউ খালি নেই। বেরো এখান থেকে, গেট আউট। মিস মাইকেল হঠাৎ যেন আগুন হয়ে গেল রেগে। বললে, বলছি তো আমার সময় নেই, তবুও কথা বলছে, বেরিয়ে যা। এইবার রহিমের মুখের ওপরেই দড়াম করে দরজাটা বন্ধ করে দিলে মিস মাইকেল। তারপর আস্তে আস্তে এসে আবার চেয়ারটাই বসল। দীপঙ্কর দেখলে মেম সাহেবের মুখটা কেমন যেন হয়ে গেছে। হঠাৎ যেন কেউ অপমান করেছে মিস মাইকেলকে। খানিকক্ষণ কোনো কথাই বলতে পারলে না মেম সাহেব। দীপঙ্কর বললে, আমি তাহলে উঠি মিস মাইকেল। মিস মাইকেল চোখ তুলে চাইতে পারলে না দীপঙ্করের দিকে। দুই হাত দিয়ে হঠাৎ নিজের মুখখানা ঢেকে ফেললে। তারপর খানিকক্ষণের জন্য আর মুখই তুলতে পারল না উঁচু করে। বড় মুশকিলে পড়ল দীপঙ্কর। লজ্জাটা যেন মিস মাইকেলের নয়, দীপঙ্করের। হঠাৎ মেম সাহেবকে না বলেও যাওয়া যায় না। খানিকক্ষণ চুপ করে বসে রইল দীপঙ্কর। মিস মাইকেলের দিকে চেয়েও দেখতে লাগল। মিস মাইকেল? মেম সাহেব এতক্ষণে মুখটা তুলল। এরই মধ্যে চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে গেছে, ফুলে উঠেছে অনেক, ভিজে ভিজে রয়েছে চোখের পাতাগুলো। মিস মাইকেল, এইবার আমি উঠি। মিস মাইকেলও দাঁড়িয়ে উঠল, বললে, তুমি যা দেখলে তা ভুলে যাও সেন, ফরগেট ইট প্লিজ। বলতে বলতে মেম সাহেব আবার মুখ নিচু করে ফেললে। মুখ নিচু করে বললে, আমাকে ভুল বুঝো না সেন, প্লিজ ভুল বুঝো না। চিরকাল আমি এমনটা ছিলুম না। এর জন্য আর কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়, কেউ দায়ী নয়। দায়ী শুধু ভিভিয়ান। ভিভিয়ান আমাকে পাগল করে দিয়েছে সেন। সি হ্যাজ রুইন্ড মাই লাইফ। বলতে বলতে আর সামলাতে পারলেন না মিস মাইকেল নিজেকে। একেবারে দীপঙ্করের সামনেই চোখে রুমাল চাপা দিলে। তারপর বোধহয় হঠাৎ আবার সম্বিত ফিরে এলো। চোখ মুখ মুছে বললে, অল রাইট, তুমি আজ আমাকে বাড়িতে পৌঁছে দিয়েছো বলে ধন্যবাদ। কালকে আবার আপিসে দেখা হবে। দীপঙ্করের কিছু বলবারই ছিল না, বলতে পারলও না। সমস্ত ঘটনাটা যেন একটা স্বপ্নের মতো ঘটে গেল। হয়তো ওই পাড়ার জীবনে এই ঘটনা নিত্য নৈমিত্তিক, এখানে এমন ঘটনা রোজগার। তবু সব দেখে যেন নির্বাক হয়ে গিয়েছিল দীপঙ্কর। যেই মেম সাহেবকে রোজ আপিসে দেখে, এ যেন সেই মেম সাহেব নয়। কবেকার কোন বন্ধুর ভাগ্যের উন্নতিতে মেম সাহেব যেন মরিয়া হয়ে উঠেছে। একজন যশের শিখরে উঠে গেছে অদৃশ্য এক ভাগ্যের দৌলতে, আর অন্য একজন এখানেই পড়ে আছে তার ভাঙা অদৃষ্টের সমস্ত হাহাকার নিয়ে। এও কি কম ট্র্যাজেডি? তবু দীপঙ্কর এখানে আজ এসেছিল বলেই তো এমন করে জীবনের আরেকটা দিক দেখতে পেলে। সেই কালীঘাট বাজারের পেছনে ছিটে ফোটার যে জীবন, এখানে এই কলকাতা শহরের একেবারে কেন্দ্রেও যেন সেই জীবনের পুনরাবৃত্তি দেখে গেল দীপঙ্কর। অথচ সেই কালীঘাটের বাজারের জগতে যারা নিঃশব্দে বিচরণ করে, তারা মানুষের চোখে ঘৃণ্য বলে ঘোষিত হয়। আর এখানে এই সভ্য জগতে যারা আসে তারা সম্ভ্রান্ত, তারা চিহ্নিত। তফাৎ শুধু এটুকুই,
যে সেইখানে যৌবনের বাজি খেলা চলে গোপনে, আর এইখানে সশব্দে সগৌরবে উচ্চ ঘোষণা করে। নির্লজ্জ সদম্ভ এখানকার কারবার। কিন্তু তখনও হয়তো দীপঙ্করের দেখবার সামান্য কিছু বাকি ছিল। বাইরের দরজার কড়াটা আবার নড়ে উঠল। বেশ সচকিত শব্দ, এইবার বেশ উচ্চারিত। আবার বোধহয় রহিম এসেছে। অনুনয়ে বিনয়ে আবার হয়তো মিস মাইকেলকে রাজি করতে এসেছে। কে? কন হ্যাঁ? চিনে পাড়াতে লক্ষ্মীদিকেও একদিন এমন করে আগন্তুক সামলাতে হয়েছে। মিস মাইকেলের ঘরে দাঁড়িয়ে সেই দিনকার কথাগুলো মনে পড়ে গেল দীপঙ্করের। মিস মাইকেল বললে, একটু দাঁড়াও সেন, দেখছি কে ডাকছে। দরজাটা খুলতেই দীপঙ্কর যেন সামনে ভূত দেখলে। মিস্টার ঘোষাল। পেছনেও যেন আরেকজন কে রয়েছে, অন্ধকারে ভালো করে দেখা গেল না মুখটা। দীপঙ্করকে দেখে মিস্টার ঘোষাল এগিয়ে এলো, বললে, হ্যালো, আমি তোমাকে চিনি বলে মনে হচ্ছে। দীপঙ্কর দাঁড়িয়ে উঠে বললে, আমি দীপঙ্কর সেন, জাপান ট্রাফিক ক্লার্ক। হোয়াট ব্রট ইউ হিয়ার? তুমি এখানে কি করতে? দীপঙ্করকে এর উত্তর দিতে হলো না। মিস মাইকেলই বুঝিয়ে দিলে, রাইটার্স বিল্ডিংয়ে গুলি চালানোর জন্য মেম সাহেব নিজেই সেনকে সঙ্গে করে নিয়ে এসেছে। সেন আসতে রাজি হয়নি। বলতে গেলে মেম সাহেবের পীড়াপিড়িতে সেন এখানে এসেছে স্যার। আইসি। বোধ হয় বেশি সময় ছিল না মিস্টার ঘোষালের হাতে। ভারী ব্যস্ততরস্ত, যেন একটু আগেই কোথা থেকে ঘুরে এসেছে। সারা মুখে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে। মিস মাইকেলকে হঠাৎ বাইরে ডেকে নিয়ে গেল মিস্টার ঘোষাল। দীপঙ্কর ঘরের মধ্যে একলাই বসে রইল। বাইরে নিচু গলায় কি যেন সব কথা হতে লাগলো ওদের। দীপঙ্কর চুপ করে বসে বসে ঘামতে লাগলো। এখানে কেন এলো মিস্টার ঘোষাল? এত জায়গা থাকতেই মিস মাইকেলের বাড়িতে? যে লোক আপিসে এত গম্ভীর হয়ে কথা বলে, সেই এখন হেসে কথা বললে দীপঙ্করের সঙ্গে। কি অদ্ভুত লোক, কি আশ্চর্য চরিত্র। হঠাৎই মিস মাইকেল আবার ঘরে ঢুকেছে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, মিস্টার ঘোষাল চলে গেছে? এখানে কেন এসেছিল তোমার কাছে? মেম সাহেব হাসল, বললে, এসেছিল গার্লস খুঁজতে। দীপঙ্কর স্তম্ভিত হয়ে গেল, বললে, সে কি গার্লস? এখানে ওপরে নিচে সব ঘরে গার্লস পাওয়া যায় কি না? আজকে কোথাও কিছু পাচ্ছিল না, তাই আমি জোগাড় করে দিয়ে এলাম। মিস্টার ঘোষাল যে ব্যাচেলার, বিয়ে করেনি, এই কাছেই প্যালেস কোর্টে থাকে। কিছুক্ষণ দীপঙ্করের মুখ দিয়ে কোনো কথাই বেরোলো না। তারপর উঠল, বলে, আমি তাহলে আসি মিস মাইকেল। অল রাইট, কালকে আবার দেখা হবে। 3-4 তলা উঁচু বাড়ি। মিস মাইকেলের ঘর থেকে বেরিয়ে সিঁড়ি, কম পাওয়ারের বাতি জ্বলছে। উঠবার সময় নজরে পড়েনি দীপঙ্করের। মিস মাইকেলের সঙ্গেই চলে এসেছিল। বাইরে বেরিয়ে কেমন যেন ভয় করতে লাগলো। বিরাট চওড়া কাঠের সিঁড়ি, উপরে নিচে একটাও মানুষ দেখা যাচ্ছে না, কিন্তু সর্বত্রই যেন অনেক লোকের ভিড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। সব ঘরের ভেতর থেকে গান বাজনা নাচের শব্দ হচ্ছে। ছোট ছোট সুরের টুকরো, অচেনা গন্ধে সমস্ত জায়গাটা জমজমাট। একতলা সিঁড়ির পাশের ঘরের পর্দাটা একটু ফাঁক করা ছিল। ভেতরে নজর যেতেই দেখলে একদল অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে ঝলমল করছে, কিলবিল করছে, সিল্ক আর সেন্টের ছড়াছড়ি। এ কোথায় তাকে এনেছিল মিস মাইকেল? হঠাৎই পেছনে দুমদুম করে অনেকগুলো পায়ের শব্দ হলো। কাঠের সিঁড়ি দিয়ে যেন কয়েকজন নামছে। দীপঙ্কর সরে গিয়ে একটা কোণে দাঁড়ালো, আর তারপরেই একদল লোক সিঁড়ি দিয়ে নামতে নামতে একেবারে রাস্তায় গিয়ে পড়ল। 2 জন মেয়ে আর 2 জন।
কিন্তু দীপঙ্কর আরেকবার ভালো করে চেয়ে দেখলে মিস্টার ঘোষাল আর অনন্তবাবু। অনন্তরাও ভাবে। দুজনেই দুটো অ্যাংলো ইন্ডিয়ান মেয়ের হাত ধরে হাসতে হাসতে চলেছে। রাস্তায় একটা গাড়ি দাঁড়িয়েছিল, দীপঙ্কর চিনতে পারলে মিস্টার ঘোষালের গাড়ি। চারজনেই গাড়ির ভেতর গিয়ে বসল। তারপর একটা যান্ত্রিক আর্তনাদ করে গাড়িটা ছেড়ে দিলে, আর সঙ্গে সঙ্গে দীপঙ্করের চোখে মুখে এসে ছিটকে পড়ল ট্রেলের ধোঁয়া আর চারজনের অশ্লীল হাসি। এই কোন জগতে এসে পড়েছে দীপঙ্কর? এরা কোথাকার জীব? সেই কিরণের সঙ্গে দেখা কলকাতার সঙ্গে এ তো মিলছে না, এ তো অন্য জগৎ। তাহলে আজকের মতো এখানেই শেষ করি। খুব তাড়াতাড়ি আসছি আগামী পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। নমস্কার।